নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে আমাদের জিওগ্রাফি ইকোনমির পরে আজকে পলিটি বা সংবিধান নিয়ে চলে এসেছি। সংবিধানের কোশ্চেন নিয়ে, যেগুলো সব এসএসসি এক্সামের জন্য, অল এসএসসি এক্সাম, ফর অল এসএসসি এক্সাম, যে শুধুমাত্র এসএসসি জিডি লেখা আছে বলে থামনেলে সেরকম নয়, সমস্ত এসএসসি এক্সামের জন্যই। প্রিভিয়াস ইয়ার তো যেখান থেকে হোক কোশ্চেন করতে পারে, আর জিকের কি এসে যায়। ওকে, চলো শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। ভোক্তা সুরক্ষা আইন 2019-এর অধীনে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দ্বারা রাজ্যের প্রতিটি জেলায় একটি করে ড্যাশ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সেখানে? জেলা স্তরে প্রত্যেকটা, এখানে দেখো একটু গেস করলেই জানতে পারবে। জেলা ভোক্তা বিরোধী নিষ্পত্তি কমিশন বা ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন প্রত্যেকটা জেলাতে। এবারে জেলা স্তরের আগের দিনে একটা কোয়েশ্চেন ছিল যে কতটা পর্যন্ত জেলা স্তরের কমিশন তোমার ডিসপিউট রিজলভ করতে পারে। এটা মানে লেস দেন 1 করোড়, 1 কোটি টাকার থেকে কম তারা ডিসপিউট হলে তারা জেলা স্তর রিজলভ করতে পারে। জেলা স্তর যদি না পারে তারপরে কোথায় যাবে? তারপরে যাবে তোমার ওই স্টেট লেভেলে আর কি। আচ্ছা, এখানে রাস্তার হয়ে গেছে, এটা স্টেট হতো আর কি। স্টেট লেভেলে মানে রাজ্য স্তরে, রাজ্য স্তরের ভোক্তা, এবং রাজ্য স্তর না পাইলে তারপরে তোমার তোমার ন্যাশনাল লেভেলে। তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের জেলা স্তরে আর কি। ওকে, নেক্সট। একটি বিধান পরিষদের সদস্যরা কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়? বিধান পরিষদ বলেছে, দেখো বিধান পরিষদ, হাউ মেনি ইয়ার্স? সঠিক উত্তর হলো 6 বছরের জন্য। 6 বছরের জন্য বিধান পরিষদে। আর বিধানসভার জন্য, বিধানসভা বিধানসভার জন্য 5 বছরের জন্য নিয়োগ হয়। মনে থাকবে। নেক্সট। 42তম সাংবিধানিক সংশোধনী 1976 সালে স্থাপিত ড্যাশ এর অনুসারে, মানে কোন কমিটির অনুসারে এই 42তম সাংবিধানিক সংশোধনটা করা হয়েছিল, রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল? দ্য 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেড অ্যাকর্ডিং টু দ্য রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি? এটা তো পারবেই সবাই যারা তোমার একটু পলিটি পড়েছো। সারান সিং কমিটি তোমার রেকমেন্ড করেছিল আর কি। এনার রেকমেন্ডেশনেই তোমার ফান্ডামেন্টাল ডিউটি যেটা, সেটাকে তোমার ইনক্লুড করা হয়েছিল। ওকে, নেক্সট। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হয়? কাদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়? যে রাষ্ট্রপতির ইলেকটোরাল কলেজটার কথা বলা হচ্ছে এখানে। সঠিক উত্তর হলো সংসদ ও রাজ্য বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস ইন পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সব থেকে ইম্পর্টেন্ট এটার মধ্যে হচ্ছে ইলেক্টেড মেম্বার, কোনো নমিনেটেড মেম্বার নয়। ওকে, এবং তোমার পার্লামেন্ট এবং যতগুলো স্টেট অ্যাসেম্বলি আছে তার ইলেক্টেড মেম্বার, মনে থাকবে। নেক্সট, মানে এমএলএ এমপিরা। ভারতের সংবিধানের মূল পাঠে সরি ভারতের সংবিধানের মূল পাঠে কতগুলো আর্টিকেল রয়েছে? মানে প্রথম যখন অরিজিনাল কনস্টিটিউশনটা আমাদের আসে তখন কতগুলো আর্টিকেল ছিল? সঠিক উত্তর হলো 395টা তখন আর্টিকেল ছিল, 395। বর্তমান দিনে কতগুলো আর্টিকেল আছে? বর্তমান দিনে, মনে রাখবে এইসব জিনিসগুলো, যাদের নোট নেই তারা নোট বানাও, 448 এতগুলো আর্টিকেল আছে বর্তমান দিনে। নেক্সট। ডিউরিং এমার্জেন্সি হুইচ ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি সাসপেন্ড? জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? যখন এমার্জেন্সি চলে সেই সময় কোন মৌলিক অধিকারটাকে স্থগিত করা যায় না? সঠিক উত্তর হলো আর্টিকেল 21। আর্টিকেল 21 রাইট টু লাইফের কথা বলা হয়েছে, মানে কাউকে তো মেরে দেওয়া যায় না না এমার্জেন্সির সময়তে। আর 22তে বলা হয়েছে তোমার ওই ডিটেনশন, যে তোমার এখানে তোমাকে যদি কেউ ধরে নিয়ে যায় তোমার কাছে কোর্ট যাওয়ার অপশন থাকবে, সেটার কথা বলা হয়েছে। নেক্সট। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ দিয়ে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিয়ে আলোচনা করে? ওরে বাবা, এটা করো, আজকেই বলেছি এটা। সঠিক উত্তর হলো 21। এই যে একটু আগেই বললাম প্রোটেকশন অফ লাইফ, যে মেরে তো দিতে পারে না, প্রোটেক্ট লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা আর্টিকেল 21-এ বলা হয়েছে। নেক্সট।
হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস ইজ নট এ ক্রিমিনাল ল, কোন নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়, কোনটা ক্রিমিনাল অফেন্স নয় বলেছে, নয় কথাটা একটু খেয়াল রাখবেন, নট বলা আছে, এইগুলো বেশি ভুল যায়, নট। সঠিক উত্তর হলো বিবাহ বিচ্ছেদের। ডিভোর্সের মামলাটা কোনো ক্রিমিনাল অফেন্স নয়, বাকি সবগুলো ক্রিমিনাল অফেন্স। চুরি করলেও তোমাকে জেলে ধরে নিয়ে জেলে ভরে দেবে, যৌতুক যদি তুমি ওই পণ দাবি করো তার জন্য, এবং কাউকে মার্ডার করলে তো অবভিয়াসলি। ডিভোর্সটা কোনো তোমার ক্রিমিনাল অফেন্স নয়, কারণ তুমি কাউকে ডিভোর্স দিলে তোমাকে জেলে ধরে নিয়ে যাবে না, ঠিক আছে। নেক্সট, ডিভোর্স দেওয়ার জন্য ফার্স্ট কোয়ালিটি তোমার বিয়ে হতে হবে, বিয়ে হওয়ার ফার্স্ট কোয়ালিটি তোমার চাকরি থাকতে হবে। ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা বিলুপ্তির বিধান কত নম্বর আর্টিকেলে, এই অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর হলো 17 নম্বর আর্টিকেলে, আর্টিকেল 17 তোমার অস্পৃশ্যতা মানে আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, সবার অধিকার সমান, রাইট টু ইকুয়ালিটি। আর এখানে তোমার কি বাক স্বাধীনতা, ঘোরার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, ঘোরা, তুমি ভারতে যে কোনো জায়গায় ঘুরতে পারো, ঘোরার স্বাধীনতা। ওকে, তুমি রাইট টু পিসফুলি অ্যাসেম হয়ে মানে পিসফুলি অ্যাসেম হতে পারো, মানে মানে প্রোটেস্ট করতে পারো আর কি। প্রোটেস্ট মানে তোমার ডিসেন্টটা তুমি জানাতে পারো জড়ো হয়ে, যেমন হয় আর কি। আর আর্টিকেল 32 কি বলা হয়েছে, রিট পিটিশনগুলো, যেগুলো সুপ্রিম কোর্টের রিট পিটিশনগুলো, ওই যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, সাচুরারি, কিউয়ারেন্টো অ্যান্ড প্রহিবিশন, এই 5টা যে রিটস আছে সেগুলো তোমার আর্টিকেল 32 লেখা আছে। এইটা তো তোমার সুপ্রিম কোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য আর্টিকেল 32, হাইকোর্টের জন্য কত, এই সরি এই হাইকোর্টের জন্য 226, এগুলো মনে রাখবে। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচনের তত্ত্বাবধানের নির্দেশ এবং নিয়ন্ত্রণ বলা হয়েছে, মানে ইলেকশন কমিশনের কথা কোথায় বলা হয়েছে, কন্ট্রোল অফ ইলেকশন, ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর হলো আর্টিকেল 324 ইলেকশন কমিশনার। এখানে বলেছে যে ভারতের একজন চিফ ইলেকশন কমিশনার থাকবে এবং চিফের ইলেকশন কমিশনারের দুজন সাবঅর্ডিনেট ইলেকশন কমিশনার থাকবে, আর একজন থাকবে চিফ ইলেকশন কমিশনার। এটাকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, ঠিক আছে। নেক্সট, সরি আর্টিকেল 3, আচ্ছা এটা যখন হলো ইলেকশন কমিশনারের কথাটা যখন বলা হলো, এটার এখন একটা কমিটি তোমার গঠন হয়েছে আর কি। ইলেকশন কমিশনার যে যে একটা কমিটি রেকমেন্ড করবে নামগুলো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মানে সিজিআই প্লাস প্রধানমন্ত্রী প্লাস লিডার অফ লোকসভা, লিডার অফ অপোজিশন ইন লোকসভা। বর্তমান দিনে কে, অধীর রঞ্জন চৌধুরী, আমাদের বাংলা থেকেই। ওকে, আর্টিকেল 33-তে কি কি বলা হয়েছে, এটা এখন বর্তমান দিনে আর্টিকেলটা এখন নেই, অ্যাবলিশ করা হয়েছে, মানে আর্টিকেলটা অ্যাবলিশ করা হয়নি, মানে তোমার এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিটা, এখানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি রিপ্রেজেন্টেশন ইন স্টেট অ্যাসেম্বলি, মানে রাজ্য বিধানসভায়। আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল, এটারই আরেকটা নাম স্টেট এমার্জেন্সি। আর্টিকেল 367, এটা আর্টিকেল 370-র পরে এটা এখন ইররেলিভেন্ট হয়ে গেছে, যে ভারতের যে কোনো আইন তোমার জম্মু কাশ্মীরে লাগবে না, এক্সেপ্ট তোমার ওই ডিফেন্স, তোমার কমিউনিকেশন অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স, এইগুলো বাদে জম্মু কাশ্মীরে অন্য কোনো ভারতের আইন তোমার লাগু হবে না। কিন্তু বর্তমান দিনে এটাও তোমার আর নেই, কারণ ওই 370 যখন অ্যাবলিশ হয়ে গেছে তখন তো এখন সব আইনই তোমার লাগু হবে আর কি। নেক্সট, ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি রাজ্য কার্যবাহীকে নির্বাহী নিয়ে কাজ করে, রাজ্য কার্যবাহী মানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল কনস্টিটিউট দ্য স্টেট এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল? আমি বলবো পলিটিটা বাংলায় না পড়ে ইংরেজিতে পড়ো, সুবিধা হবে, অপশন এলিমিনেট করতে কাজে লাগবে। সঠিক উত্তর হলো স্টেট এক্সিকিউটিভ, তোমার আর্টিকেল 153 থেকে 167-তে তোমার স্টেট এক্সিকিউটিভের কথা বলা হয়েছে। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রপতির যে ইলেকশনটা হবে এটা কোন জায়গার সংবিধান থেকে নেওয়া হয়েছে?
সঠিক উত্তর হলো আইরিশ কনস্টিটিউশন। আইরিশ মানে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে? রাষ্ট্রপতির নির্বাচন ছাড়াও ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে যে কনস্টিটিউশনটা কিভাবে অ্যামেন্ড করা হয়, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন জার্মান থেকে কি বলা হয়েছে? ফান্ডামেন্টাল রাইট সাসপেনশন ডিউরিং এমার্জেন্সি। জরুরিকালীন অবস্থায় তোমার ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা যেতে পারে, সেটার কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে? প্রিয়াম্বেল, আমাদের যে প্রস্তাবনা, সাথে তোমার জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্টের জাজরা কিভাবে অ্যাপয়েন্ট হবে সেইগুলো, ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি কথা বলা হয়েছে। আরেকটা ছিল ডিউ প্রসেস অফ ল, এটা বর্তমান দিনে মানে ওই কেশবানন্দ ভারতীয় জাজমেন্টের পরে এটা ইনক্লুড হয়ে গেছে, বাট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ছিল তোমার প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এর এই ডিউ প্রসেস অফ লটাও তোমার বর্তমান দিনে ইনক্লুড হয়েছে, ডিউ প্রসেস অফ ল। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের মানে কত সালে একটি রায় দিয়েছে যাতে এটিকে তিন তালাক যে রায়টা দেওয়া হয়েছিল ওটা কত সালে তোমার দেওয়া হয়েছিল, যেটা তিন তালাকটাকে তোমার আনকনস্টিটিউশনাল বলা হয়েছিল, অসাংবিধানিক বলা হয়েছে ট্রিপল তালাকটা। ওই মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যে আইনটা ছিল এটা কত সালে তোমার আনকনস্টিটিউশনের কথা বলা হয়েছে? আনকনস্টিটিউশনাল, বারবার টাং টুইস্টার হচ্ছে। সঠিক উত্তর হলো 2017 সালের আগস্ট মাসে তোমার এটাকে সুপ্রিম কোর্ট তোমার আনকনস্টিটিউশনাল বলেছিল। নেক্সট, ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদ কত নম্বরে দেওয়া হয়েছে? শেষ অনুচ্ছেদ, লাস্ট আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, অ্যাজ পার মে 22, আরে কি অপশন দিয়েছে এগুলো? এই অপশনগুলো একটু ভুল হবে, হ্যাঁ এগুলো অপশনগুলো হয়তো ভুল দেওয়া আছে। এটা লাস্ট আর্টিকেল বর্তমান দিনে হচ্ছে তোমার 448। কে জানে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলছি, প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন ভুল। নেক্সট, দেশের রাষ্ট্রপতির অফিস থেকে অপসারণের নাম কি? যে রাষ্ট্রপতি যখন ধরো দেশ মানে অপসারণ করা হয় সেটাকে কি নামে বলা হয়? এটা একটা স্পেশাল টার্ম আছে ওটার জন্য। সঠিক উত্তর হলো ইমপিচমেন্ট। ইংরেজিতে ইমপিচমেন্ট বা বাংলায় অভিশংসন বলা হয়। ওকে, মনে রাখবে রাষ্ট্রপতির ক্ষেত্রে একমাত্র ইমপিচমেন্ট হয়, বাকি অন্য কোনো এর ক্ষেত্রে রিমুভাল, এইসব জিনিসগুলো বলা হয় আর কি। নেক্সট, ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে? কত নম্বর পাঠে? সঠিক উত্তর হলো 3 নম্বর পার্টে তোমার ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের 243 অনুচ্ছেদ অনুসারে কিসের কথা বলা হয়েছে? 243 বি অনুচ্ছেদে কোন মানে আর্টিকেল 243-তে কার কথা বলা হয়েছে নিচেরগুলির মধ্যে? গ্রামসভা, মিউনিসিপাল কমিউনিটি, পঞ্চায়েত না মিউনিসিপাল কোঅপারেশন? সঠিক উত্তর হলো পঞ্চায়েত। প্রত্যেকটা জেলাতে পঞ্চায়েত এস্টাবলিশ করার কথা বলা হয়েছে এই 243 ইয়েতে আর্টিকেলে। নেক্সট, রাজ্য পরিষদ ড্যাশ নামে পরিচিত? কাউন্সিল অফ স্টেট ইজ নোন অ্যাজ। রাজ্য পরিষদের অপর একটা নাম কি? সঠিক উত্তর হলো রাজ্যসভা। আচ্ছা, এটা সভা হবে, রাজ্যসভা, ইংরেজিতে ঠিক লেখা আছে রাজ্যসভা, ঠিক আছে। এটা রাজ্যসভাকে তোমার কাউন্সিল অফ স্টেট বলা হয়। নেক্সট, ভারতে কর্মশক্তি জনসংখ্যার মধ্যে ড্যাশ লোকের অন্তর্ভুক্ত নয়। এটা বাংলায় বোঝা যাচ্ছে না। ইন ইন্ডিয়া দ্য ওয়ার্কফোর্স পপুলেশন ডাজ নট ইনক্লুড। যে ওয়ার্কফোর্স পপুলেশনটা যখন মানে যারা কতগুলো লোক কাজ করতে পারে সেইগুলো সেই যখন গণনা করা হয় কত বছর বয়সকে ইনক্লুড করা হয় না, এখানে নট বলা হয়েছে, কোন বয়সকে গণ্য করা হয় না। সঠিক উত্তর হলো দেখো 14 বছর বয়সকে বলা হয় না, কারণ 14 বছরের শিশু, এরা তো কাজ কি করে করতে পারে, এদেরকে তো ওয়ার্কফোর্স পপুলেশনে গোনা হবে না। বাকি 14 বছরের উপরে যতগুলো, ধরো 14 থেকে, দেখো একটা বলে দিচ্ছি, এটা অনেক সময় আসতে পারে, 0 to 14 ইয়ার এজ বয়সের যেগুলো আছে তাদেরকে তোমার চাইল্ড বলা হয়, শিশু। 14 থেকে 18 বছর বয়স যাদের হয় এজ, তাদেরকে অ্যাডোলেসেন্ট বলা হয়। আর 18+ যতগুলো তারা তোমার প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট। এটা মনে রাখবে।
নেক্সট, ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? কতগুলি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? ফান্ডামেন্টাল ডিউটি। সঠিক উত্তর হলো 11টা। 11টা মৌলিক কর্তব্য আছে, ফান্ডামেন্টাল ডিউটি মেনশন আছে ভারতীয় কনস্টিটিউশনে। অরিজিনালি তোমার ছিল 10টা, পরবর্তীকালে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরেকটা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছে। আর এই 10টাকে কখন অ্যাড করা হয়েছিল? 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। নেক্সট, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য নিচের কোন যোগ্যতাটি অপরিহার্য নয় বলেছে? কোন কোয়ালিফিকেশনটা না হলেও সে রাষ্ট্রপতি ইলেকশনে কোয়ালিফাই, মানে ইলেকশন লড়তে পারবে আর কি। ইজ নট এন এসেন্সিয়াল, এই যে এখানে নটটা বলা হয়েছে, কোনটা? সঠিক উত্তর হলো উচ্চ শিক্ষা। আমাদের ভারতের কনস্টিটিউশনে বলা হয়েছে যে রাজ্যপাল উচ্চশিক্ষিত না, এই রাষ্ট্রপতি উচ্চশিক্ষিত না হলেও চলবে। রাষ্ট্রপতির ইলেকশনটাকে আমি একভাবে মনে রাখি। 35 প্রেসিডেন্টের ইলেকশনটাকে এল ও সি। 35 কি 35 বছর বয়স হতে হবে। এল মানে হচ্ছে কি লোকসভায় লড়ার জন্য, এই যে এই অপশনটা, হ্যাঁ, কোয়ালিফাইড টু ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ হাউস অফ পিপুল, মানে লোকসভার কথা বলা হয়েছে এখানে, যে তোমার লোকসভায় ইলেকশন লড়ার যোগ্যতা থাকতে হবে, মানে লোকসভা ইলেকশন লড়ার জন্য যে যোগ্যতাটা থাকা দরকার তার এটা থাকতে হবে। ওটা হচ্ছে তোমার কোনো অফিস অফ প্রফিটকে হোল্ড করা চলবে না, অফিস অফ প্রফিট হোল্ড করা চলবে না। আর সিটা হচ্ছে তোমার সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতের নাগরিক হতে হবে। ঠিক আছে, নেক্সট, ভারতের দশকীয় আদমশুমারি পরিচালনার দায়িত্ব কোন মন্ত্রকের আছে? এই যে আমাদের সেন্সাস হয় বা আদমশুমারি, এটা কোন মিনিস্ট্রি তোমার করায়? দেখো এগুলো সব এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি মনগড়া কোশ্চেন কোথা থেকে তুলে আনছি না, যে যেখানে যা হোক থেকে তুলে নিয়ে চলে এলাম। এর সঠিক উত্তর হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মানে স্বরাষ্ট্রমন্ত্রক তোমার সেন্সাস কন্ডাক্ট করায়। আর সেন্সাসটা তোমার কার দায়িত্বে থাকে? আদমশুমারি এটা তোমার অর্গানাইজ করে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার, একজনই লোক। এটা তোমার হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে, স্বরাষ্ট্র মন্ত্রক, যেখানে বর্তমানে হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি। নেক্সট, ভারতের সংবিধানের 42তম সংশোধনী দ্বারা নিম্নলিখিত দায়িত্বগুলির মধ্যে কোনটি যোগ করা হয়নি? দেখো আবার ন দিয়ে কোনটি হয়নি বলেছে। একটু সময় দিচ্ছি এটার জন্য, পড়ো ভালো করে, অনেক এগুলো আছে অপশনগুলো। দেখো এখানে সব অপশনগুলোতে তোমার কি বলা হয়েছে? দেশের যৌগিক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্য, মানে এখানে ধরো ইংরেজিতে পড়ছি, ছাড়ো। টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য কান্ট্রি, এটাও বলা হয়েছে। টু সেফগার্ড দ্য পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাভোর ভায়োলেন্স, টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভারেনিটি অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এই সবগুলো বলা হয়েছে। বাট এটা সঠিক উত্তর হবে এইটা তোমার 42তম সংশোধনের মাধ্যমে হয়নি। এই বাকি সবগুলো হয়েছিল, এই যে একটু আগে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে এইটা, আর এইটা করা হয়েছিল তোমার 86 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে, যেখানে তোমার ওই রাইট টু এডুকেশনকে তোমার ফান্ডামেন্টাল রাইট হিসাবে গণ্য করা হয়, এবং তোমার সেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছরই বয়সী শিশু ও ওয়ার্ডকে শিক্ষা প্রদান করা, এইটার কথা তোমার 86 নম্বর অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে সমতার অধিকার কোন অনুচ্ছেদে লেখা আছে? রাইট টু ইকুয়ালিটি, সমতা, কোন আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর হলো 14 থেকে 18 নম্বর আর্টিকেলে তোমার সমতার কথা বলা হয়েছে। 14 নম্বর আর্টিকেলই বলে রাইট টু ইকুয়ালিটি, এই ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, নেক্সট, ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে? মানে ইউপিএসসির কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? ইউপিএসসি একটা কনস্টিটিউশনাল বডি, কত নম্বর পার্টে সেটার
মেনশন আছে? আর আর্টিকেলটাও যদি জানো তো কমেন্ট করো। সঠিক উত্তর হলো পার্ট 14-তে। পার্ট 14, এই কি হচ্ছে রে বাবা, পার্ট 14-তে তোমার ইউপিএসসির কথা বলা হয়েছে। আর যদি আমাকে আর্টিকেল বলতে হয় যে কত নম্বর আর্টিকেলে তোমার ইউপিএসসির কথাটা লেখা আছে, পার্ট 14-তে আমার 315, হ্যাঁ সরি, 315 থেকে 323 আর্টিকেলগুলো। ওকে, মনে থাকবে। নেক্সট, ভারতীয় সংবিধানে যখন মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল, মানে ফান্ডামেন্টাল ডিউটিটা যখন ইনক্লুড করা হয়, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো কাণ্ড। সঠিক উত্তর হলো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীজি। তার সময়তেই তোমার 42তম সংবিধান সংশোধনীটা আসে আর কি। নেক্সট, কোনটি রাজ্যপাল সম্পর্কে সঠিক বক্তব্য নয়? গভর্নর সম্বন্ধে কোন বাক্যটি সঠিক নয়? দেখো, না দিয়ে প্রচুর কোশ্চেন আসছে এসএসসিতে, তাহলে যখন তাড়াহুড়ো করবে এই এইগুলোকে একটু লক্ষ্য করবে আর কি, নট কোথায় লেখা আছে না আছে। সঠিক উত্তর এখানে হলো হি হ্যাজ দ্য পাওয়ার টু গ্র্যান্ড পার্ডন, ডিপ্রাইভ, ফরগিভ অফ ডেথ সেন্টেন্স। এটা ডেথ সেন্টেন্স, তিনি ডেথ পেনাল্টিকে তিনি পার্ডন করতে পারেন না, এটা একমাত্র পারেন কে? প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি। মৃত্যুদণ্ডটাকে তিনি কমাতে পারেন। বাকি সবগুলোই রাজ্যপাল করতে পারে। দেখো, সে চিফ মিনিস্টার, আদার মিনিস্টারকেও অ্যাপয়েন্ট করতে পারে, সে তোমার অর্ডিন্যান্সও ইস্যু করতে পারে, সে স্টেট এক্সিকিউটিভের সব পাওয়ারটা তোমার তার গভর্নরের উপরেই ভেস্টেড থাকে। ওকে, নেক্সট, ভারতের সংবিধানে 17 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? আর্টিকেল 17টা কার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হলো অস্পৃশ্যতা বিলুপ্তি। যে আগেও একটা কোশ্চেনে হলো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটাই তোমার 17 নম্বর আর্টিকেলে। 17 আর 18-তে একটু কনফিউশন হয়। 17-তে তোমার অস্পৃশ্যতা, আর এই যে তোমার শিরোনাম বিলুপ্তি বা অ্যাবলিশন অফ টাইটেল, এইটা কোথায় আছে? এইটা তোমার আর্টিকেল 18-এ আছে। আর্টিকেল 18। শিক্ষার অধিকার আর্টিকেল 21A, এই কথাটা অনেকবার একটু আগে বলছিলাম, 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 এর মাধ্যমে অ্যাড করা হয়েছে। এর সাথে তোমার ডিপিএসপিতে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাড করা হয়েছে। ওকে, ইকুয়ালিটি বিফোর ল একটা কোশ্চেনে ছিল একটু আগে, আর্টিকেল 14, 14। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে না? আবার না দিয়ে, হুইচ অফ দ্য ফলোইং লোকসভা রাজ্যসভা ডাস নট এনজয় ইকুয়াল পাওয়ার? কিসে তোমার রাজ্যসভা লোকসভা সমান অধিকার ভোগ করে না? সঠিক উত্তর হলো অর্থ বিল পাস করা, মানি বিল পাস করা। মানি বিলে সেম পাওয়ার থাকে না। সরি আবার এটা আসছে, এক সেকেন্ড দাঁড়াও, এটা কি হচ্ছে যে কে জানে বারবার। হ্যাঁ, মানি বিলের ক্ষেত্রে তোমার লোকসভা রাজ্যসভার পাওয়ার থাকে না। মানি বিল কি করতে পারে? মানি বিল যখন তোমার পাস হবে, তখন রাজ্যসভায় গেলে সে ম্যাক্সিমাম যে রাজ্যসভা যদি কোনো অ্যামেন্ডমেন্ট প্রস্তুত করে বা কোনো সংশোধনী দেয়, তারপরে লোকসভায় পাঠায়, লোকসভাতে বাধ্যতামূলক নয় যে তাদের যে সংশোধনীটা তারা রেকমেন্ড করেছে সেটা গ্রহণ করতে পারে। যদি গ্রহণ না করে, পরবর্তীকালে তিনি একমাত্র 14 দিনের একটা উইন্ডো থাকে, 14 দিন পরে অটোমেটিক্যালি সেটা পাস হয়ে যাবে রাজ্যসভা থেকে, যদি রাজ্যসভা তোমার পাস নাও করায় 14 দিন। ওকে, এই ক্ষেত্রে তোমার মানি বিলের ক্ষেত্রে সেম পাওয়ার নেই। মানি বিলের আর্টিকেল কত? আর্টিকেল এইখানে নেই, আর্টিকেল হচ্ছে 110 মানি বিলের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন, ভারতীয় সংবিধানের 101তম সংবিধান সংশোধনী আইন প্রবর্তন করে কোন সিস্টেমটা নেওয়া হয়েছিল? 101 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিসের জন্য? সঠিক উত্তর হলো ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে এখানে তোমার জিএসটির কথা বলা হয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটার কথাই বলা হয়েছে। 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এই জিএসটির কথাই বলা হয়েছিল। ওকে, আজকের মতো এখানেই। যদি কারো রিভিশনের জন্য পিডিএফ দরকার হয়, ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করেও টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পারবে পিডিএফের জন্য আর অন্য আপডেটের জন্য। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।